প্রিয় শিক্ষার্থী, ফিন্যান্সের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা অর্থের সময় মূল্য সম্পর্কে কি আলোচনা করতেছিলাম, তারই ধারাবাহিকতায় গত ক্লাসে আমরা চক্রবৃদ্ধি সম্পর্কে আলোচনা করেছি। চক্রবৃদ্ধিটা ছিল আমাদের কি ফিউচার ভ্যালুর চক্রবৃদ্ধি। তো ফিউচার ভ্যালুর টার্নওভার যখন ছিল, চক্রবৃদ্ধি ছিল, তারপর আমরা বলেছিলাম যে প্রেজেন্ট ভ্যালু কি চক্রবৃদ্ধি নিয়ে আলোচনা করব। তারই ধারাবাহিকতা আজকে আমরা প্রেজেন্ট ভ্যালু চক্রবৃদ্ধি নিয়ে আলোচনা করব। সবাই একটু ক্লাসে কি মনোযোগ থাকো। তো খেয়াল করে দেখো, প্রেজেন্ট ভ্যালু চক্রবৃদ্ধি আসার আগে আমরা প্রথম ক্লাসে প্রেজেন্ট ভ্যালু সম্পর্কে আলোচনা করেছিলাম যে অর্থের বর্তমান মূল্য কত। তো বর্তমান মূল্য বের করার সূত্র হচ্ছে ফিউচার ভ্যালু 1 + i n। এটা ছিল নর্মাল কি সূত্র। এখন চক্রবৃদ্ধি ক্ষেত্রে কি বছরে একবার না হয়ে একাধিকবার যদি হয় তখন সেক্ষেত্রে কি আসবে, সূত্রটার ক্ষেত্রে m আসবে। তখন সূত্রটা হবে PB FB 1 + i n, নিচে আসবে কত m, এখানে হবে mn, নর্মাল সূত্র। যখন বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হবে, বছরে একাধিকবার কীরকম হতে পারে, মাসিক হতে পারে, ত্রৈমাসিক হতে পারে, অর্ধবার্ষিক হতে পারে, যে কোনোভাবেই কি হতে পারে। তো বছরে একাধিকবার আসলে সূত্রটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আমরা একটু আজকে একটা অঙ্কের সলিউশন করবো, খুবই ইম্পর্টেন্ট একটা কি অঙ্ক, সিদ্ধান্ত গ্রহণ নিতে হবে। সেই সিদ্ধান্ত গ্রহণ করবো, অঙ্কটা কি খেয়াল করো, একটু তাকাও। দেখো 5 বছর পর, 5 বছর আজ থেকে, তুমি বর্তমানে এখানে স্ট্যান্ডিং দাঁড়িয়ে আছো, আজ থেকে 5 বছর পর 40,000 টাকা পাওয়ার, তুমি ওই সময়কে 40,000 টাকার পাওয়ার আশা করতেছো। এটা তোমার কি আশা। বর্তমানে তুমি এখানে দাঁড়ায় আসো, 5 বছর পর তুমি চাচ্ছ 40,000 টাকা পাওয়ার আশায় তুমি বর্তমানে কিছু টাকা জমিয়ে ব্যাংকে রাখতে চাও। 5 বছর পর তোমার প্রয়োজন 40,000 টাকা, তুমি চাচ্ছ 40,000 টাকা, বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমিয়ে রাখতে চাও। কত টাকা আমি জানি না, 30,000 হতে পারে, 10,000 হতে পারে। বর্তমানে যদি জমায়ে রাখতে চাও, সোনালী ব্যাংক, তুমি এখন টাকা আছে কিছু, সোনালী ব্যাংক তোমাকে 10% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। তুমি সোনালী ব্যাংকের কাছে গেলা, সোনালী ব্যাংক বললো আসেন ভাই, আপনাকে আমি 10% ইন্টারেস্ট কি দিব। তো তুমি একটু যাচাই করার জন্য এটা কি দিবে উনি, 10% বার্ষিক, বছরে একবার সুদ দিবে 10%। তুমি এবার একটু রূপালী ব্যাংকের কাছে গেলা, যে নিজের টাকা তো একটু রাখবা। রূপালী ব্যাংকে যাওয়ার পর রূপালী ব্যাংকের কাছে এবার প্রস্তাব, রূপালী ব্যাংকের কাছে বললো আমার কাছে কিছু টাকা আছে, আমি রাখবো, আপনি কয় % ইন্টারেস্ট দিবেন। রূপালী ব্যাংক বললো আমি ভাই আপনাকে 9.5% দিব, কিন্তু এটা কি মাসিক চক্রবৃদ্ধি প্রস্তাব দিয়েছেন, মাসে মাসে সুদ চক্রবৃদ্ধি হবে। আর উনি দিবে কি বছরে একবার, আর উনি দিবে মাসে কি একবার। কিন্তু ওনারটা 10%, ওটার 9.5%। ওনার রেটটা কি কম, কিন্তু বছরে সুদ হবে চক্রবৃদ্ধি 12 বার, আর ওনার বছরে একবার, কিন্তু রেটটা একটু কি বেশি। এখন তুমি তো দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলা যে ভাই কোথায় আমি কি টাকা রাখবো, সোনালী ব্যাংকে না রূপালী ব্যাংকে। সোনালী ব্যাংকে তো 10% দিবে কিন্তু বছরে একবার, আবার রূপালী ব্যাংকের কম দিবে কিন্তু বছরে 12 বার। সেক্ষেত্রে এমত অবস্থায় তুমি কোন ব্যাংকে টাকা জমা রাখবে, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। কোথায় দিলে আমার সবচেয়ে বেশি কি লাভ হবে, সেখানে আমি কি টাকা জমা রাখবো। এখন তুমি তো অনুমান করে সিদ্ধান্ত নিতে পারবে না, তোমাকে অঙ্ক করে ফিনান্সিক ডিসিশনগুলো নিতে হবে। তো ডিসিশন নেওয়ার আগে আমরা চলে যাই কীভাবে আমরা ডিসিশনগুলো নিব। তুমি 40,000 টাকা কোথায় আশা করতেছো, ফিউচারে। এখন বর্তমানে কিছু টাকা তুমি জমা রাখবা। তো বর্তমানে হয় সোনালী ব্যাংকে টাকা জমা রাখবা, নয় রূপালী ব্যাংকে। যেখানে কম টাকা রেখে ভবিষ্যতে 40,000 টাকা পাবা, তুমি সেই ব্যাংকেই তো টাকাটা রাখবা। সোনালী ব্যাংকের কাছে গেলে আর রূপালী ব্যাংকের কাছে গেলে সবাই বললো 40,000 টাকা তুমি ফিউচারে আশা করতেছো। যেখানে তুমি গিয়ে কম টাকা রেখে, এক জায়গায় তুমি 30,000 টাকা রেখে 40,000 টাকা পালা, আরেক জায়গায় 28,000 টাকা রেখে 40,000 টাকা পালা। তুমি স্বাভাবিকভাবে যেখানে 28,000 টাকা রেখে 40,000 টাকা, সেখানে কি তুমি ইনভেস্ট করবা। তো দেখি কোথায় আমাদের টাকাটা রাখা যায়। প্রথমে কোন ব্যাংক, দেখো সোনালী ব্যাংক। সোনালী ব্যাংকের ক্ষেত্রে, সোনালী ব্যাংকে দেখো ফিউচারে তুমি কত আশা করতেছো, ফিউচার ভ্যালু 40,000, ইন্টারেস্ট রেট কয় %, 10% বা 0.10। বছর কয় বছর, 5 বছর। বার্ষিক, যেখানে বার্ষিক সেখানে এম লেখার কোনো দরকার নেই, বছরে একবার, এক দিয়ে কোনো কিছুকে ভাগ করলে তাই আসে। 5কে ভাগ করলে যা, 1 দিয়ে ভাগ করলে, 10কে 1 দিয়ে ভাগ করলে কি তাই আসবে, তাই এম লেখার কোনো প্রয়োজন নাই। এখন তোমাকে কী বের করতে হবে, যে প্রেজেন্ট ভ্যালু, যে বর্তমানে কিছু টাকা জমে রাখতে চাই, কত টাকা রাখবো। যদি রাখতে চাই, সূত্র হচ্ছে আমরা জানি FB 1 + i⁻n। যেহেতু এখানে m নাই, সেখানে m লেখার কোনো প্রয়োজন
নাই। তো খেয়াল করো ফিউচার ভ্যালু কয় হাজার, 40,000। এক আয়ের মান হচ্ছে 0.10, এন হচ্ছে কয় বছর, 5 বছর। 40,000 এক এটা যোগ করলে 1.10, পাওয়ার হচ্ছে 5। তো দেখি ক্যালকুলেটারে 1.10 এই পাওয়ার হচ্ছে 5, 1.61051। তুমি একবারও লিখতে পারো অথবা সরাসরি ভাগ করতে পারো। কি এই 40,000 1.6105, যেহেতু লিমিটেড নাম্বার আমরা পুরোটাই লিখলাম। যদি 15টা ডিজিট হতো তাহলে আমরা 4টা 5টা পর্যন্ত কি ঘর রাখতাম। তাহলে 40,000 এত। আমরা দেখো সরাসরি কি ভাগ করতে পারি কিভাবে, এই যে এই পর্যায়ে যখন আসার পর এই যে 40,000 তুলে তারপর তুমি ভাগ অ্যান্সার 24,836.85। অথবা যদি কারো না পারো এইভাবে আবার 40,000 পুরোটা কেটে আবার 40,000 ভাগ 1.61051 তুলতে পারো। এই দেখো একই রেজাল্ট আসবে, 24,836.8529। আমি 2 ঘর পর্যন্ত রেখে 85 টাকা। তার মানে তুমি ভবিষ্যতে 5 বছর পর যদি 40,000 টাকা পেতে চাও, সোনালী ব্যাংকে তোমাকে টাকা রাখতে হবে কত টাকা, 24,000, আমরা একটু লিখে রাখি, 24,836.85 টাকা সোনালী ব্যাংকে। এবার তুমি রূপালী ব্যাংকের কাছে গেলে, রূপালী ব্যাংক তো তোমাকে একটা প্রস্তাব দিয়েছে। তো রূপালী ব্যাংকের কাছে যদি প্রস্তাব গ্রহণ করা যাবে কি না সেটা তোমাকে কি করতে হবে, যাচাই করতে হবে। ওইখানে তো 24,000 টাকা রাখলে তুমি 40,000 টাকা পাবা। তো রূপালী ব্যাংকের ক্ষেত্রে আমরা একটু দেখি, রূপালী ব্যাংকের ক্ষেত্রে তুমি ঠিক ফিউচারে পাবা কত, 40,000। ইন্টারেস্ট দিবে কয় পার্সেন্ট, 9.5% বা 0.095। তুমি যদি এটা না বের করতে পারো 9.5কে 100 দিয়ে ভাগ দাও, অটোমেটিক বেড়ে যাবে 0.095। এরপর তোমাকে কি বের করতে হবে, এখানে দেখো এন কয় বছর, 5 বছর। আর রূপালী ব্যাংক তোমাকে দিবে মাসিক, তাহলে এম আছে এখানে কয়বার, 12 বার, বছরে 12 বার তোমাকে কি দিবে, ইন্টারেস্ট দিবে। এটা দেওয়ার পর এবার তোমাকে আমরা জানি পিবি বের করার সূত্র কি, এফবি 1+, যেহেতু এখানে এম আছে এম এ, এটা সূত্র। ওইখানে এম ছিল না, এখানে কি এম আছে, যেহেতু বছরে কি এটা মাসিক বলা আছে। দেওয়ার পর এবার মান বসাও, 40,000 1 যোগ 0.095, এম হচ্ছে 12। এবার খেয়াল করো এম হচ্ছে 12 আর এন হচ্ছে 5, 40,000 1। এবার ক্যালকুলেটর নাও, দেখো 0.095 ভাগ হচ্ছে তোমার 12, দেখো 19/2400 আসে, 19/2400। তাহলে আমাকে কি করতে হবে, এই যে শিফট ইএনজি, দেখো মাইনাস এখানে আসে 7.91666667 ইন্টু 10 পাওয়ার -3। -3 থাকলে চলবে না, তোমার 10 পাওয়ার 0 আসতে হবে। তার মানে আবার ইএনজিতে ক্লিক করবে, আবার ইএনজি, শিফট ইএনজি, দেখো এখানে 0 আসছে, এই জায়গাটা খেয়াল করো, শিফট ইএনজি দিতেই থাকবা, 0 আসছে এবং মান আসছে 0.007916666, অনেক ডিজিট আসছে এবং 10 পাওয়ার 0। তোমার এটা দেখতে হবে 0.0079166, অনেক কিছু আছে, 1666, আমরা 7 লিখে ফেলি। পাওয়ার হচ্ছে 5 12 60, 666, যেহেতু অনেকগুলো 6 আছে, আমরা জানি 5 বা 5-এর বেশি হলে আগের ডিজিটে 1 যোগ হয়, যেহেতু 6 পরে আবার 6 আছে তাহলে 1 যোগ করে 7 বানিয়ে হলো। এবার কয় হাজার উপরে, 40,000। এবার যোগ করো, কত হবে, 1 যোগ করলে 007917 হবে, যোগ করলে 1.007
0.07917, পাওয়ার হচ্ছে কত 60। তো এটার পাওয়ার দিয়ে দিই আমরা, পাওয়ার 60। 1.605041, অনেক বড় ডিজিট আসে, তাহলে উপর হচ্ছে 40,000 আর আমার হচ্ছে 1.60। আমরা বলছিলাম যে অনেক বড় ডিজিট আসে তোমার 4-5 ঘর পর্যন্ত কি লিখবা, বা পুরাটাও কি আনসার দিয়ে বের করতে পারো। 5041 আমরা 4 পর্যন্ত লিখলাম। এবার ভাগ করো, 40,000 ভাগ 1.605004, 24,921.497, তার মানে 4950 টাকা। তো খেয়াল করে দেখো, তুমি যদি রূপালী ব্যাংকে 40,000 টাকা পেতে চাও 5 বছর পর, তোমাকে জমা রাখতে হবে 24,921, আর সোনালী ব্যাংকে জমা রাখতে হবে 24,836। কম টাকা রেখে বেশি রিটার্ন। তাহলে স্বাভাবিকভাবে তুমি কোথায় টাকা রাখবে? তুমি যদি টাকার অ্যামাউন্টের দিকে তাকাও, কোনো কিছু বিবেচনা না করে তোমার মনে হবে রূপালী ব্যাংকে রাখি কম বেশি টাকা, কিন্তু না, তোমার রিটার্ন আসবে কয় হাজার? 40,000। কিন্তু টাকা জমা রাখতে হবে কম কোথায়? সোনালী ব্যাংকে। তার মানে তোমাকে ইনভেস্ট করতে হবে কোথায়? সোনালীতে টাকা জমা রাখলে তোমার কি হবে? দেখা যাবে ইন্টারেস্ট কম টাকা রেখে তুমি ভবিষ্যতে কি বেশি টাকা রিটার্নে পেতে পারো। এই যে সিদ্ধান্ত, এবার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তোমাকে একটু বিস্তারিত লিখতে হবে। যেহেতু দেখা যাচ্ছে সোনালী ব্যাংকে 24,836 টাকা রেখে 5 বছর পর আমাকে 40,000 টাকা পেতে পারি, আবার রূপালী ব্যাংকে 24,921 টাকা রেখে 5 বছর পর 40,000 টাকা পেতে পারি। সেই ক্ষেত্রে সোনালী ব্যাংকে কম টাকা রেখে ভবিষ্যতে কি বেশি টাকা রিটার্ন আসা যায়। সেক্ষেত্রে সোনালী ব্যাংকে বিনিয়োগ করা যুক্তিযুক্ত। যে সিদ্ধান্তটাকে তোমাকে কি লিখতে হবে? ফিনান্সের মূল কাজ হচ্ছে সিদ্ধান্ত বের করা। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা অ্যানুইটি নিয়ে কি আলোচনা করব।